আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। 12 ফেব্রুয়ারি নির্বাচন, আর কয়দিন বাকি আছে বলেন? আজ 9 ফেব্রুয়ারি। ইলেকশন কমিশন নতুন করে আরেকটি নির্দেশনা পাঠালো, আর সেটা হলো ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন বা ক্যামেরা নিষিদ্ধ। প্রশ্ন উঠতে পারে না, হঠাৎ করে আমাদের নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত কেন নিল? এর আগে দেখলাম একটি রাজনৈতিক দলের চাপে পড়ে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে বা নিয়ম শৃঙ্খলা বা নিরাপত্তা বিএনসিসি কে প্রত্যাহার করেছে। এবার তারা মোবাইল নিষিদ্ধ করছে, ক্যামেরা নিষিদ্ধ করছে। কারণ কি? খুঁজতে হবে কারণটা। 2 নম্বর বিষয় হলো, আমাদের নির্বাচন কমিশনকে একটি ছবি বারবার দেখতে হবে। আপনারা হয়তো সেই ছবিটি দেখেছেন, আমি আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। এই ছবিটি আমি মনে করি বারবার নির্বাচন কমিশনের উচিত, শুধু নির্বাচন কমিশন নয়, বাংলাদেশের প্রতিটি সংস্থা যারা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছে তাদের প্রত্যেকের এই ছবিটি দেখা উচিত। আমাদের এক দর্শক লিখেছেন, সরাসরি একটা দলকে চেয়ারে বসায় দাও। জি, আপনার সাথে আমি একমত। বাংলাদেশে এত টাকা খরচ করে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। চাইলে একটা দলকে আসলে ক্ষমতায় বসিয়ে দেওয়া যায়। আগে আওয়ামী লীগকে যেভাবে বসিয়ে দিয়েছে, এবার প্রয়োজনে আরেকটা দলকে বসিয়ে দেবে। কোন দলটা সেটা আপনারা জানেন, আমি জানি না, বাট বসিয়ে দেওয়া যেতে পারে। তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে মানুষের জীবনকে হুমকিতে ফেলে এই নির্বাচনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, আসেন যে ছবিটির কথা বলছি সেই ছবিটি আমি দেখাই, তারপর আমি আমার আজকের আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা করি। বাংলাদেশে শেখ হাসিনার রেজিমে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখেছি কখনো রাতে ভোট হয়েছে, কখনো 153 জন অটোমেটিক জিতে গেছে বিনা ভোটে, কখনো দেখেছি নৈশ ভোট, কখনো দেখেছি আমি ডামি ভোট। একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সাবেক সিএসি নুরুল হুদা, যাকে জুতার মালা দিয়ে পুলিশে দিয়েছে আমাদের আন্দোলনকারীরা। আপনারা স্পষ্ট ছবিটা দেখতে পাচ্ছেন। এই ছবিটা কেন দেখালাম আপনাদের বলেন? যারা ভিডিওটা দেখছেন চিন্তা করেন। বিষয়টা হলো, বাংলাদেশের পার্সপেক্টিভে রাজনীতিটা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে দলের অনুসারী সেই দলকে নিয়ম বহির্ভূত বিজয়ী করার জন্য যত রকম অন্যায় আছে, প্রত্যেকটি অন্যায় তারা করতে চান। প্রশ্ন হলো, এই দেশটার মধ্যে কি নিরপেক্ষ নির্ভেজাল সৎ লোকের অভাব, নাকি সৎ লোকরা পিছিয়ে থাকে সবসময়? নির্বাচন কেন্দ্র করে আমার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে কজন ব্যক্তির সাথে কথা হয়েছে যারা নির্বাচন বাস্তবায়ন করবেন, এর মধ্যে অনেকেই বলেছেন যে এই রাষ্ট্রটা 54 বছর পর এবার একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এসছে, যে দেশটাকে সঠিক পিলারে দাঁড় করানো যাবে। একজন আমলা সচিব তিনি বললেন, মানুষ যদি এবার সিদ্ধান্ত নিতে পারে ভোটের মাধ্যমে কাকে তারা বিজয়ী করবে, তাহলে এটা নির্ধারণ হয়ে যাবে যে বাংলাদেশে কোন পিলারে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ যদি পুরনো বন্দোবস্তের পক্ষে ভোট দেয়, তাহলে বাংলাদেশ ঠিক আগের মতো চোর বাটপারদের আন্ডারে থাকবে। বাংলাদেশ যদি মনে করে যে না, তারা নতুন ভিত্তির উপর একটি ভবন তৈরি করতে চায়, বাংলাদেশকে বসাতে চায়, দাঁড় করাতে চায়, তাহলে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের রূপ নেবে। তার ব্যাখ্যাটা হলো এরকম যে আমরারা কাজ করতে পারি না, আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়, রাষ্ট্র বিরোধী নির্দেশ দেওয়া হয়, আমাদেরকে রাষ্ট্রের স্বার্থ বিরোধী নির্দেশ দেওয়া হয়। আমরা যখন পালন না করি তখন আমাদেরকে বদলি করা হয়, শাস্তি দেওয়া হয়। আমাদের অশিক্ষিত লুটেরা মূর্খ নেতারা আমাদের নির্দেশ দেয়, আর আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করেও, বিদেশ থেকে শত শত ডিগ্রি নিয়েও আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিজের ইচ্ছাটাকে প্রকাশ করতে পারি না। খুব গুরুত্বপূর্ণ একজন সচিব এই কথাটা আমাকে বলেছিলেন তার চায়ের টেবিলে।
একজন ডিসি, আমার খুব কাছের বন্ধু মানুষ, আমাকে বলছিলেন যে কি করব, আমরা যখন সিদ্ধান্ত নেই রাষ্ট্রের সিদ্ধান্ত, রাষ্ট্রের অর্ডার ফলো করি, কিন্তু রাষ্ট্র যদি সঠিক পথে না চলে আমরা কি করব? দিন শেষে আমাদের জেল হবে, আমাদের শাস্তি হবে। কিন্তু কোনদিন মন্ত্রীদের শাস্তি হতে শুনেছেন? মন্ত্রীরা পার পেয়ে যায়, কারণ মন্ত্রীরা এই অনিয়মগুলো আমলাদের ঘাড়ে বসে করে, নিজেরা বেঁচে যায়, আমলারা ফেঁসে যায়। এবার সেই সিস্টেমকে ভাঙার সময় এসেছে আপনাদের হাতে। আপনারা চাইলে এই সিস্টেম ভাঙতে পারেন। বাংলাদেশের প্রতিটি এসপি কে বলবো, ডিসি কে বলবো, ইউনো কে বলবো, বাংলাদেশের প্রতিটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ডিআইজি, আইজি, ডিআইজি সিরিয়ালে যারা রয়েছেন প্রত্যেককে বলুন, আর দলবাজ হয়ে না, দেশটাকে ভালোবাসার পারফেক্ট টাইম এসছে। কোন দল জিতবে তার চেয়ে বড় কথা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যে জনগণ বাংলাদেশকে একটা ভিন্ন আদলে দেখতে চায়। জুলাই বিপ্লবের পর বাংলাদেশকে নিয়ে মানুষের স্বপ্ন অনেক বেড়েছে, সেই স্বপ্নটা বাস্তবায়নের পথে হাঁটতে হবে। আপনি যদি জামাতকে জিতাতে চান, আপনি শিবির জামাত করেন বলে, আপনি যদি বিএনপি কে জিতাতে চান, বিএনপি করছেন বলে লাভ হবে না। হয়তো ব্যক্তিগতভাবে আপনি লাভবান হবেন, দিন শেষে রাষ্ট্রটা ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্রটা কিচ্ছু পাবে না। 50, 60, 70, 80 বছর পর আপনি কবরে চলে যাবেন আপনার হারাম টাকার উপর। আপনার সন্তান অন্যায় করবে, হারাম কাজ করবে, অবৈধ টাকা দিয়ে আপনি কখনো সুসন্তান জন্ম দিতে পারবেন না। অতএব মৃত্যুকে ভয় করুন। দর্শক, মূল বিষয় আসি। আমাদের ইসি তার বিচি তুলে দিয়েছে কোনো রাজনৈতিক দলের হাতে, তাই আমাদের এই ইসি কোনো সিদ্ধান্ত নিতে পারে না সঠিকভাবে। আমরা দেখেছি 50-এর অধিক ঋণ খেলাপিকে নির্বাচন করার অনুমতি দিয়েছে, অথচ সংবিধান বলে ঋণ খেলাপিরা নির্বাচন করতে পারবে না। প্রশ্ন হলো, যারা ঋণ খেলাপি হাজার হাজার কোটি টাকা আমাদের ব্যাংক থেকে নিয়ে ব্যাংকে দেউলিয়া করেছে, তারা যদি দেশের আইন প্রণেতা হয়, পার্লামেন্ট মেম্বার হয়, তাহলে আগামী দিন এই দেশের অবস্থা কি হবে? দ্বিতীয় প্রশ্ন হলো, এই চোর বাটপার লুটেরা বা ব্যাংকে যারা এই অর্থ লুট করেছে, ঋণ খেলাপি, তাদেরকে কারা মনোনয়ন দিয়েছে? তাদের উদ্দেশ্য কি? তারা যত ভালো কথাই বলুন, তারা দেশের ভালো চান? প্রশ্নটা কি আমরা করতে পারি কিনা বলেন? যারা দেশের ভালো চাইবে তারা কখনো লুটেরাদের, মাফিয়াদের, গডফাদারদের, ঋণ খেলাপিদের মনোনয়ন দেবেন না। এই রাষ্ট্রে কি ভালো মানুষের সংখ্যা খুব কম? এই রাষ্ট্রে কি ভালো মানুষ যারা দেশপ্রেমিক, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সততার সাথে দেশ পরিচালনা করতে চান, তারা কি সংখ্যা খুব কম? অবশ্যই না। কিন্তু তাদেরকে বাদ দিয়ে লুটেরাদের নিয়ে আসছে আমাদের এমপি বানাবার জন্য কোনো দল। তার মানে তাদের উদ্দেশ্য ভালো না। এই যে নেতারা হাজার হাজার কোটি টাকা লোন করেছেন, ব্যাংক থেকে ঋণ করেছেন, তারা আগামী 5 বছর পুরো দেশটাকে চুষে খাবে, খেয়ে আরো ঋণ তো করবে, আর নিজে সকল টাকা বিদেশে পাচার করে আবার তারা বিদেশে পালিয়ে যাবে, আবার বিদেশ থেকে আসবে, বড় অঙ্কের টাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দিয়ে বেঁচে যাবে। এই পরিস্থিতি আসলে কদিন চলবে? প্রশ্ন হলো, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটি নিল যে ভোট কেন্দ্রের 400 গজে মোবাইল নিষিদ্ধ, প্রশ্ন হলো, এখানে যখন কোনো অনিয়ম হবে, ভোট কারচুপি হবে, কোনো সন্ত্রাস হবে, এই তথ্যগুলো সঠিক জায়গায় কারা কিভাবে পৌঁছবে? ভোট কেন্দ্রে পুলিং যারা থাকবেন, এজেন্ট যারা থাকবেন, ভিতরে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কি করে জানাবেন? প্রশ্ন হলো, এই মোবাইল নিষিদ্ধ করা বা মোবাইলের উপর এই বিধিনিষেধ জারি করায় কাদের লাভ হবে? সন্ত্রাসীদের, ভোট ডাকাতদের? তাহলে ইসি আসলে চাইছে তাকে? আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন বা এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন, আজ সন্ধ্যার মধ্যে যদি ইসি এই সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে ইসি নির্বাচন কমিশন ঘেরাও করা হবে, প্রয়োজনে কান ধরে তাদের সেখান থেকে নামানো হবে। নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি কোন দলটির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। তিনি বলছেন যে একটি দলকে জেতানোর জন্য অবৈধ পথ
বেছে নিয়েছে আমাদের নির্বাচন কমিশন। তাহলে হাসিনা চলে যাওয়ায় আমাদের লাভটা হলো কি? হাসিনা, নুরুল হুদা, রাকিবরা যা করেছে, আমাদের বর্তমান বিচি ছাড়া ইসি একই পথে হাঁটছে। তাহলে যে ছবিটি দেখালাম, আমাদের নেক্সট প্রজেক্ট কি পরবর্তী ইসির গলায় জুতোর মালা পরানো? এভাবে কি রাষ্ট্র হাঁটবে? নাহিদ ইসলাম আরো বলেছেন, খুব সুন্দর করে বলেছেন, যে একটি দল যা চাইছে ইসি তাই করছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ইসিকে বসানো হয়েছে, সেই ইসি হাঁটছে ফ্যাসিস্টদের ইচ্ছার অনুযায়ী। তাকে মানে নাহিদ ইসলাম তাকে ফ্যাসিস্ট বললেন আমি জানি না, বাট সে এইভাবে বললেন। তো এই জুলাই বিপ্লবীরা ঘরে ফিরে যায়নি, তারা জানে কি করে কি আদায় করতে হয়, কিভাবে আদায় করতে হয়। তার মানে ইসিকে স্টেটে ডাইরেক্ট থ্রেট দিল নাহিদ ইসলাম। প্রশ্ন হলো, নির্বাচনের আর আছে মাত্র 2 দিন, আজ 9, 10, 11, অর্থাৎ 12 তারিখে আমাদের নির্বাচন। এই নির্বাচনের আগে ইসি এই সিদ্ধান্ত নিয়ে কাদেরকে কারচুপির সুযোগ করে দিল? আবার দেখেন, জামাত ইসলামের আমির, ডাকসু নেতা থেকে শুরু করে শিবিরের নেতারা, এনসিপি নেতারা, বা কি বলে আমাদের খেলাফতে মজলিস, প্রত্যেকটি দল থেকে সুশীল সমাজ, সাংবাদিক, পেশাজীবীরা প্রতিবাদ করছে। এটার সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে বড় ট্রেন্ড এটা নিয়ে। কিন্তু একটি দল নীরব, তারা এই ব্যাপারে কোনো কথা বলছে না। তার মানে তাদের ইচ্ছায় কি এটি করলো নির্বাচন কমিশন? 2026-এ এসে নির্বাচন কমিশন যদি একটি ফ্রি ফেয়ার ইলেকশন করতে না পারে, আগামী দিনে যারা এই মসনদে বসবেন তারা সারা জীবনের জন্য কলঙ্কিত হবেন। তারা কখনো হাসিনাকে আর দায় দিতে পারবেন না। তাদের সেই নীতিগত অধিকার আর থাকবে না, নৈতিক অধিকার থাকবে না। কারণ হাসিনা যে কাজ করেছে, এই ইসিকে দিয়ে যদি নির্বাচনে জেতার জন্য কোনো দল এই কাজটি করে, তাহলে তারা মানুষকে মুখ দেখাবে কি করে? মুখ দেখানোর জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর তো কোনো পথ খোলা থাকা উচিত। বড় বড় ডক্টরেট ডিগ্রি নেয়া, বড় দেশের শিক্ষা অর্জন করা, তার চেয়ে বড় এই রাষ্ট্রকে শিক্ষিত করতে হলে শিক্ষিত মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো। যত বড় চোর তত বড় শিক্ষিত লোক। দেখবেন আমাদের মূর্খ লোকেরা চোর না, তারা স্বভাবে কেউ কেউ, অভাবে কেউ কেউ চোর, স্বভাবে না অভাবে। আমাদের দেশে যত বড় বড় লোকগুলো আছে দেখবেন বিদেশে বিশাল বিশাল ডিগ্রি নিয়ে আসে, এরা প্রত্যেকেই রাষ্ট্রকে লুটছে, চুরি করছে। তাহলে এই শিক্ষার কি মূল্য রইল? নির্বাচনের একটি সুন্দর আমেজ সৃষ্টি হয়েছে। এর মধ্যে ইসি এমন পরিকল্পনা নিয়ে বোঝা যাচ্ছে একটি কারচুপি নির্বাচন করতে চায়। এখন আমরা প্রশ্ন করতে পারি, ইসি যদি কোনো একটি পক্ষে দাঁড়ায়, আগামীতে নির্বাচনের ফলাফল নিয়ে কি হবে? ভোট কেন্দ্রে যখন অনিয়মের খবর একটার পর একটা আসবে, ভোট কেন্দ্র দখলের খবর আসবে, সন্ত্রাসের খবর আসবে, ইসি তো হাসিনা ইসির মধ্যে চুপ করে বসে থাকবে। কি করবে? যদি কোনো প্রতিনিধি প্রার্থী অভিযোগ তোলে, সেই অভিযোগের সত্যতা পাওয়া গেলেও তারা যদি ব্যবস্থা নেয়, কি করবে? বিএনপি গত 15 বছর হাসিনার এই নির্বাচনের বিরুদ্ধে অভিযোগ করেছিল, কিন্তু হাসিনার ইসি কোনো কথা কানে নেয়নি। কোনো লাভ হয়েছে? তাহলে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে একটি বিষয় মনে রাখতে হবে, তারা যাদের চয়েসে এই ইসি গঠন করেছেন তারা সঠিক কাজটি করেননি। আমাদের উপদেষ্টারা একটি দলের পক্ষে কাজ করছে, আমাদের মাঠ প্রশাসন একটি দলের পক্ষে কাজ করছে, আমাদের আমলারা একটি দলের পক্ষে কাজ করছে, আমাদের ইসি একটি দলের পক্ষে কাজ করছে। তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব কি করে? এখন বলবেন অসম ভাই আপনি তো সেই দলটিকে পছন্দ করেন, ব্লা ব্লা ব্লা। ভাই পছন্দ অপছন্দ না, জুলাইয়ের পরে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে চাই। কোন দল জিতবে এটা নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নেই। বিএনপি জিতলেও খুশি, জামাত জিতলেও খুশি, আমার জায়গাটা এখানে। মানুষের ভোটের অধিকার আমরা দেখতে চাই। আমরা চাই এই দেশে মানুষ যাকে পছন্দ করে ভোট দিবে সে বিজয়ী হোক। আমরা চাই এই দেশে এমন একটি ধারা আসুক যেখানে আর ভোট নিয়ে কারচুপি, মারামারি, কাটাকাটি, জ্বালাও পোড়ার কোনো ঘটনা আমাদের দেখতে হবে না। আমরা চাই আমাদের মা বোনেরা আমরা ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারি। আমরা চাই কোনো মাফিয়ারা, কোনো অস্ত্রবাজরা ভোট কেন্দ্র দখল করতে না পারুক। কিন্তু প্রশাসন, আমাদের
বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার দিয়ে কি লাভ যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই ভোট চুরির মেকানিজম করা হয়? আমার মনে হয় ইসির এই সিদ্ধান্তটা খুবই খারাপ, জঘন্য সিদ্ধান্ত হয়েছে। ইসি যে সিদ্ধান্তটা নিয়েছে তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। দ্রুত ইসিকে ক্ষমা চাইতে হবে এবং এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। এবং যদি ব্যাখ্যা থাকে, কোন ব্যাখ্যা তারা ভোট কেন্দ্রে 400 গজে মোবাইল নিষিদ্ধ করেছে, তারও ব্যাখ্যা জাতিকে দেওয়া উচিত। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।